নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ফলাফল কি হবে তার উপর অনেকটাই নির্ভর করবে দেশের রাজনীতির গতি প্রকৃতি। দেখুন, মহারাষ্ট্রে 65% উপরে ভোট পড়েছে। 95 সালে 71% ভোট পড়েছিল। তার প্রায় 30 বছর পরে এত মানুষ মহারাষ্ট্রে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। বিশেষত মাতৃশক্তি বিপুলভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। বিভিন্ন সংস্থা এক্সিট পোল করেছে, তাতে মহাদ্যুতি জোট, যেটা বিজেপি, শিবসেনা শিন্দে, অজিত পাওয়ারের এনসিপি, বিভিন্ন সংস্থা বলছে যে মহাদ্যুতি জোট সর্বনিম্ন 125 আর সর্বোচ্চ 195টা পেতে পারে। মহারাষ্ট্রে 288টা আসন আছে, তাহলে সরকার গঠন করতে গেলে 145টা আসন দরকার। আবার ওই সমীক্ষক সংস্থা বলছে যে মহাবিকাশ আঘাড়ি, যাতে কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার, শিবসেনা, উদ্ধব আছেন, তারা সর্বনিম্ন 85টি এবং সর্বোচ্চ 146টি আসন পেতে পারে। কিন্তু মোটামুটি সবকটি সমীক্ষাতেই মহাদ্যুতি জোটকে কিছুটা হলেও এগিয়ে রাখা হয়েছে। ঝাড়খণ্ডেও এনডিএর ক্ষমতায় আসার সম্ভাবনা স্পষ্ট, যদিও অ্যাক্সিস বলেছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে। দেখুন, এক্সিট পোল অনেক সময় ঠিক হয়, অনেক সময় একেবারে মেলে না। যেমন সর্বশেষ হরিয়ানায় কেউ আশা করতে পারেনি বিজেপি এভাবে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে। সবাই কংগ্রেসকে 55-60টা আসন দিয়ে রেখেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বিজেপি তাদের অতীতের রেকর্ডকে ভাঙলো আসন প্রাপ্তির নিরিখে এবং ভোট প্রাপ্তির শতাংশের বিচারে। দেখুন, হরিয়ানায় অপ্রত্যাশিত জয়ের পর বিজেপি শিবিরের মনোবল কিন্তু তুঙ্গে। লোকসভা নির্বাচনের সময় বিজেপি লক্ষ্য নিয়েছিল যে 2019-এ যে তারা আসন পেয়েছিল তার থেকে বেশি আসন তারা জিতবে, এবং তারা কনফিডেন্ট ছিল, এবং আত্মতুষ্টির মাসুল তাদের দিতে হয়েছে। আরএসএস অনেক ক্ষেত্রে নিজেদের গুটিয়ে নিয়েছিল, তারা সেভাবে পথে নামেনি, এবং তার খেসারত বিজেপিকে দিতে হয়েছে। জেপি নাড্ডা বলেছিলেন যে বিজেপি এখন এত বড় হয়ে গেছে যে সব বিষয়ে আরএসএস এর কি বলবো আর কি সক্রিয় মাঠে নামাটা বাধ্যতামূলক নয়। সঙ্গ বিষয়টাকে হয়তো খুব ভালোভাবে দেখেনি, কিন্তু 2025-এ আরএসএস এর শতবর্ষ। এই সময় কেন্দ্রে মোদির নেতৃত্বে চলা সরকারে কোনো রকম অস্থিরতা আসুক, তারা সেটা চাইছে না। সেজন্য হরিয়ানাতে তারা অত্যন্ত সক্রিয়ভাবে নেমেছিল, মহারাষ্ট্রে নেমেছে, নাগপুর তো আরএসএস এর হেডকোয়ার্টার, এবং ঝাড়খণ্ডেও নেমেছে। তাই আরএসএস এর সক্রিয় অংশগ্রহণ এবং ইলেকশন ম্যানেজমেন্ট যেভাবে এনডিএ করেছে, তাতে বিভিন্ন এক্সিট পোলের ইঙ্গিত বোঝা যাচ্ছে যে তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। এখন ফলাফল প্রকাশ হলে ছবিটা আমরা বুঝতে পারবো যে এক্সিট পোল মিলল না মিলল না। কিন্তু এই নির্বাচনে বিজেপি যদি জয়লাভ করে বা এনডিএ যদি জয়লাভ করে, লোকসভা নির্বাচনের পর তারা যে একটা হতাশার শিকার হয়েছিলেন তার থেকে তারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। 25শে নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন চলছে, সেখানে একগুচ্ছ বিল তারা নিয়ে আসবেন, সম্ভবত 15টার মতো। তাতে ওয়াকফ বিল আছে এবং আরো অনেক, ইউসিসি নিয়ে বোধহয় প্রাথমিকভাবে অনেক কিছু আলোচনা হবে। তাহলে যদি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড দুটোতেই এনডিএ জিততে পারে, তাহলে কিন্তু একটা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কিন্তু মাঠে নামবে। আবার আইএনডিআই এ জোট যদি মহারাষ্ট্রে ক্ষমতা দখল করতে পারে, আর ঝাড়খণ্ডে যদি জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল এর জোট ক্ষমতায় টিকে থাকতে পারে, তারা কিন্তু সংসদে এনডিএ কে বেকায়দায় ফেলার চেষ্টা করবে।
কিন্তু প্রশ্ন হলো শেষ হাসি কে হাসবেন? দেখুন, মহারাষ্ট্রে গেম চেঞ্জার হচ্ছে মাতৃশক্তিকে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লক্ষ্মীর ভান্ডার, সেরকমই সেই ধাঁচের অনেক প্রকল্প বিভিন্ন রাজ্যে হচ্ছে, মধ্যপ্রদেশে হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, অন্য জায়গাতেও হচ্ছে এবং আগামী দিনেও হবে। পশ্চিমবঙ্গে বিজেপি বলেছে যে তারা 2026-এ ক্ষমতায় আসলে মাতৃশক্তিকে ৩,০০০ টাকা করে দেবেন। এবং মহারাষ্ট্রে বিশেষ করে যেভাবে মাতৃশক্তি ভোটের লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাতে অনেকেই বলছেন যে মাতৃশক্তি খেলা ঘুরিয়ে দেবেন। কংগ্রেস অবশ্য বলেছে তারা ৩,০০০ টাকা করে দেবেন যদি ক্ষমতায় আসেন। আবার মহাদ্যুতি জোট বলেছে ১৫০০ টাকা করে মাতৃশক্তি মহারাষ্ট্রে পান, তারা জিতলে ২১০০ টাকা করে দেবেন। আরো বিস্তর ফ্রিবিজের কথা আছে। প্রধানমন্ত্রী যতই একে রিউরিকালচার বলুন না কেন, তার নিজের দলেও বিভিন্ন রাজ্যে এই ধরনের জনমোহিনী প্রতিশ্রুতি দিচ্ছে। সুতরাং মাতৃশক্তি মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে নির্ণায়ক শক্তি হবে, বিশেষত মহারাষ্ট্রে। যেভাবে ৩ দশক পর মহারাষ্ট্রে ৬৫% উপর ভোট পড়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট। দেখুন, অনেকে না হাড্ডাহাড্ডি বলছেন যেই জিতুক না কেন ডিসাইসিভ ম্যান্ডেট নিয়ে জিতবেন এবং মাতৃশক্তি নির্ণায়ক ভূমিকা নেবেন। তারা যদি মহাদ্যুতি জোটের উপর ভরসা রাখেন, কারণ ইতিমধ্যেই ৬-৭ মাস তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, ৫ মাস তো হবেই, তাহলে তারা একটা তো সুফল পেয়েছেন মহারাষ্ট্রের সরকারের কাছ থেকে। তারা যদি এই একনাথ শিন্দে সরকারকে বিশ্বাস করেন, তাহলে আমার ধারণা ডিসাইসিভ মার্জিনে তারা জিতবেন। আর যদি মহাবিকাশ আঘাড়ির প্রতিশ্রুতিকে তারা মান্যতা দেন, তাহলে ডিসাইসিভ ভাবে মহাবিকাশ আঘাড়ি কিন্তু ভোটে জিতবে। অর্থাৎ নির্বাচনের ফলাফল নির্ভর করছে মাতৃশক্তি কাদের সমর্থনে ইভিএমে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। দেখুন, মারাঠা সংরক্ষণ নিয়ে বিজেপি একটু বেকায়দায় ছিল, কিন্তু মারাঠা ছাড়া ওবিসি সহ সব হিন্দুকে এক ছাতার তলায় নিয়ে তারা এটাকে কাউন্টার করেছে। যেমন হরিয়ানাতে হুদা পরিবারের উপর কংগ্রেস ভরসা রেখেছিল, হরিয়ানার জাট বাদে অন্যরা জাট ডমিনেন্সের আশঙ্কায় একজোট হলেন, বিজেপি জিতে গেল। এখানেও সেরকম হওয়ার সম্ভাবনা আছে। এই যে ভদ্রলোক মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলন করছিলেন, তিনি শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিলেন। মারাঠাওয়ারা রিজিয়ান ছাড়া ওই মারাঠা সংরক্ষণের প্রভাব খুব একটা পড়বে বলে মনে হয় না। যদিও ঝাড়খণ্ডে একজন নতুন তরুণ তুর্কি একটি রাজনৈতিক দল তৈরি করেছেন, তাকে সবাই টাইগার বলছেন। লোকসভা নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ২৭% ভোট পেয়েছিলেন। এবার বোধহয় ৭১টা আসনে সেই তরুণ তুর্কির নতুন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তারা কাদের ভোট কাটবে? জেএমএম কংগ্রেসের নাকি বিজেপি? দেখুন, আদিবাসী বলয়ে বিজেপি লোকসভায় খারাপ ফল করেছে, একটা আসনও জিততে পারেনি। এবার আদিবাসী সমাজের মন পেতে তারা চম্পাই সোরেনকে জেএমএম থেকে ভাঙিয়ে নিয়েছে। ঝাড়খণ্ডের আদিবাসী জনজাতিদের জমি দখল করে নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই পর্বে প্রচার চালিয়েছে, পোলারাইজেশন করার চেষ্টা করেছে বিজেপি। সাফল্য তারা পাবে কিনা সেটা ফলাফল বেরোলে বোঝা যাবে। তবে বিজেপি বা এনডিএ যদি দুটো রাজ্যে ক্ষমতায় আসে, জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। তাহলে কিন্তু তারা উইথ রিনিউড ভিগার তাদের যে কর্মসূচিগুলো আছে লোকসভায় নানা রকম বিল পাশ করার মধ্যে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং আইএনডিআই এজোট হতোদ্যম হয়ে পড়বে। রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যে মহারাষ্ট্রে কংগ্রেসের অনেকে বলছেন যে কংগ্রেস অনেকগুলো নিশ্চিত আসন এনসিপি কে ছেড়ে দিয়েছে। আবার শরদ পাওয়ারের এনসিপি, অজিত পাওয়ারের এনসিপি কে অপ্রাসঙ্গিক করে দেওয়ার এটাই তাদের মূল ব্রত, এভাবে তারা নির্বাচনে লড়েছেন। আবার উদ্ধবের শিবসেনা
একনাথ সিন্ধে শিবসেনাকে রাজনীতি অপ্রাসঙ্গিক করে দেওয়ার জন্য লড়েছেন, কিন্তু মহারাষ্ট্রে বিজেপি যে একটা বড় শক্তি, তাকে মোকাবিলা করার দায়িত্ব পড়েছে কংগ্রেসের উপর। আবার কংগ্রেস বিজেপি যখন সরাসরি ভোটের ময়দানে অবতীর্ণ হয়, তখন বিজেপির সাফল্যের হার কংগ্রেসের থেকে অনেক গুণ বেশি। এগুলো অনেক ফ্যাক্টর আছে, তবে বিভিন্ন এক্সিট পোল যা বলছে, দুটো রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু দুটো রাজ্যেই কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায় আছে এনডিএ জোট, এমনই ইঙ্গিত করছে এক্সিট পোল। এবার দেখুন, উত্তরপ্রদেশে 9টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে, এটা যোগীর কার্যত সম্মান। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসের জোটের কাছে বিজেপি মুখ থুবড়ে পড়েছিল, যোগীজিকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানোর দাবি করেছিলেন স্বয়ং কেশব প্রসাদ মৌর্য। যোগী এই 9টি বিধানসভা জেতার জন্য মরিয়া, সেই জন্য তিনি আদা জল খেয়ে নেমেছিলেন, প্রচারও করেছেন। সমাজবাদী পার্টি অভিযোগ করেছে পুলিশ প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করেছে শাসক দল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট দিতে বাধা দিয়েছে যোগী প্রশাসন। এই অভিযোগগুলো হচ্ছে। এসব সত্ত্বেও যদি বিজেপি ওই 9টা বিধানসভা আসনের মধ্যে 6টা পেতে পারে, তাহলে অন্তত বলা যেতে পারে যোগীর সিংহাসন আপাতত কাঁটামুক্ত, এবং তাকে সামনে রেখেই 2027 সালে বিজেপি বিধানসভা নির্বাচনে লড়বে উত্তরপ্রদেশে। ওয়েনারের ফলাফল কি হবে? প্রিয়াঙ্কা কি রাহুলের মার্জিনকে ছাপিয়ে যেতে পারবেন, নাকি এবার অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিন্তু দেখুন, আমাদেরও তো 6টা কেন্দ্রের উপনির্বাচন আছে, তার মধ্যে 5টা তৃণমূল জিতেছিল, মাদারিহাট বিজেপি জিতেছিল। শাসক শিবির বলছে 6-0 হবে, আরজিকর কাণ্ডের কোনো অভিঘাত পড়বে না। বিজেপি শিবির সেই পুরনো অভিযোগ করছে ভোটের নামে প্রহসন, যদিও তারা মাদারিহাট ধরে রাখার ব্যাপারে আশাবাদী। এর মুহূর্তে এসব তো আছেই, কিন্তু প্রথম কথা হলো উন্নয়ন। এই যে 100 দিনের কাজের টাকা আটকে আছে, আবাস যোজনার কাজের টাকা আটকে আছে, আবাস যোজনার তালিকা তৈরির চেষ্টা হচ্ছে, সেই তালিকা নিয়ে আবার নানা রকম বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। রাস্তাঘাটের হাল খুব একটা ভালো নয়। শাসক দাবি করছে সীমিত স্বার্থের মধ্যে কেন্দ্রীয় বঞ্চনাকে মাথায় রেখে তারা নিজেদের মতো করে পরিকাঠামো উন্নয়নের চেষ্টা করছেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে কেন্দ্রীয় সরকার যেভাবে উপর হস্ত হয়ে সাহায্য করে, 21-এর নির্বাচনে হেরে গিয়ে তারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ করছে। চাপানুতর চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। আসলে সেই 77 থেকে এই 2024-এর শেষ পর্যন্ত খুব সামান্য কতটুকু সময় বাদ দিলে আমরা কেন্দ্র বিরোধী জেহাদ, কেন্দ্র বিরোধী অবস্থান, দিল্লির বঞ্চনা, এগুলো শুনে 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 আমাদের কান পচে গেছে। অনেকাংশে সত্যি, অনেকাংশে পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য এগুলো বলা হয়। যদিও আমরা ন্যাশনাল মেইনস্ট্রিমের থেকে আলাদা আছি সেই 77 থেকে এই 2024 পর্যন্ত। কেন উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে? বিধায়করা নিজের উদ্যোগে কিভাবে পরিকাঠামো, বিশেষ করে রাস্তার কাজ করছেন, এই নিয়ে নিজের বক্তব্য বা দাবি জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক শিল্পপতি কৃষ্ণ কল্যাণী। মুখ্যমন্ত্রী হয়তো জার্নালিস্টদের সামনে হয়তো কালকে বলেছেন, কিন্তু এই প্রস্তাব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক আগেই দিয়েছিলেন বিধানসভায়, আর আমরা সেটা অনুসরণ করে অলরেডি আমার এখন হাতিয়াতে 33.35 লক্ষ টাকার আমার রাস্তার কাজ চলছে। আর তার পাশাপাশি এর আগেও আমার উদয়পুরের রাস্তা, যেটা দীর্ঘদিনের দাবি ছিল, 15 বছর ধরে ওই রাস্তার সংস্কার হয়নি, আপনারা দেখছেন, ওই রাস্তাটা আমি করেছি। তো বিভিন্ন ছোট মোটো রাস্তা আমার প্রান্তিক গ্রাম বাংলায় যেগুলা খুব দীর্ঘদিনের দাবি আছে, সেই রাস্তাগুলো আমরা অলরেডি করছি। কেননা আপনারা যেমন জানেন, বিগত 3.5 বছর হয়ে গেল যবে থেকে 2021-এ বিজেপি আওয়াজ দিয়েছিল পশ্চিমবঙ্গে আবকি বার 200 পার, আর তারা সরকারে আসতে পারেনি। তারপর শোধের রাজনীতিতে তারা মেতে গেছে। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে,
প্রত্যেক বছর রাস্তা নির্মাণের জন্য 2500 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য তারা আর্থিকভাবে সহযোগিতা করে। সেখানে 3.5 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গকে 1 কিলোমিটার রাস্তারও তারা অনুদান দেয়নি। আপনারা দেখেছেন পথশ্রীর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও প্রান্তিক গ্রাম বাংলার রাস্তার কাজগুলো করছে। পথশ্রী 1 দেখলাম আমরা, পথশ্রী 2, হ্যাঁ, এই নিয়ে আমরা কাজ করছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে কেন্দ্র থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না, সেই জন্য স্বাভাবিক আমাদের বিধায়কদের তিনি নির্দেশ দিয়েছেন, হ্যাঁ, যে গ্রাম বাংলার রাস্তা ঘাট যাতে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, আমাদের যেটা এমএলএ লেট ফান্ড আছে সেখান থেকে আমরা করি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিয়ে আমাদের প্রান্তিক গ্রাম বাংলার রাস্তা উন্নয়নের জন্য আমরা এমপি লেট ফান্ড থেকে কাজ করছি। আর দেখুন, আজকে যেখানে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 74টা প্রকল্প উপহার দিয়েছেন, সেখানে কেন্দ্র সরকার থেকে আমরা জনগণরা কেউ কোনো জনহিতমূলক প্রকল্পের লাভ পাচ্ছে না। 2টা প্রকল্প ছিল, ও আপনারা যেমন জানেন 100 দিনের কাজের টাকা, সেটার থেকেও তারা বঞ্চিত করলেন পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষদের, হ্যাঁ, সেই টাকাটাও তারা প্রদান করলেন না, সেটাও আমাদের মামাটি মানুষের সরকার প্রদান করলো। আবাস যোজনার টাকা, হ্যাঁ, সেই টাকাও তারা প্রদান করেনি, সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকাগুলোও সাধারণ জনগণকে মামাটি মানুষের সরকার দেবে। আজকে দেখুন পশ্চিমবঙ্গ থেকে তারা ট্যাক্স নিয়ে যাচ্ছে, ইনকাম ট্যাক্স নিয়ে যাচ্ছে, জিএসটি নিয়ে যাচ্ছে, সেন্ট্রাল এক্সাইজ নিয়ে যাচ্ছে, কিসের জন্য? ডেভেলপমেন্টের জন্য। এখন প্রত্যেকটা ব্যবসায়ী এটা ডিমান্ড করছে যে আমাদের এখান থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমরা যেটা ট্যাক্স দিচ্ছি, আমরা পশ্চিমবঙ্গবাসী, হ্যাঁ, আমাদের এলাকায় ডেভেলপমেন্ট হচ্ছে কেন? তাহলে এবার আমরা তারা কেন ট্যাক্স দেব? এবার প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকারের কাছে যে আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে ট্যাক্স নিয়ে যাচ্ছেন ডেভেলপমেন্টের জন্য, অথচ শোধ প্রতিশোধের রাজনীতির জন্য আপনারা পশ্চিমবঙ্গে কোনো ডেভেলপমেন্ট করছেন না। এবার জানতে চায়, হ্যাঁ, যে এই শোধ প্রতিশোধের রাজনীতি থেকে আপনারা কবে বেরোবেন আর কবে আপনারা নিজের দায়িত্ব নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নেরতে আপনারা সামিল হবেন। একবার শুনে নিন কি বলছেন তিনি। তার বক্তব্যের মূল সুর হচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেন রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ না করে। তিনি নিজে শিল্পপতি, ট্যাক্স দেন, তার বক্তব্য কর তো দিচ্ছি, কিন্তু করের টাকা যদি রাজ্যের উন্নয়নে কাজে না লাগে সেটা আসলে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছু নয়। 21-এর বিধানসভায় বিজেপি এখানে হেরে গিয়ে সেই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে।